25শে নভেম্বর গণভোটের অর্ডিন্যান্স হয়েছে, 12ই ফেব্রুয়ারিতে একই দিনে গণভোট এবং জাতীয় ভোট হয়েছে। প্রায় 4 মাসে একদিনও বলেননি যে রাষ্ট্রপতির এই আদেশ এখতিয়ার বৈধ, গণভোট বেআইনি, এ শপথ সংবিধানে নাই, এটা আমরা মানি নাই। 3 মাসে 4 মাসে একদিনও বিএনপি এই কথা বলে নাই, চুপ করেছিল। যেই ক্ষমতায় মেজরিটি হয়ে গেছে, প্রধানমন্ত্রীর চেয়ার, অমুক চেয়ার, তমুক চেয়ার, এখন কেন বলেন? আমরা যখন চারিদিকে চাপ দিতে লাগলাম, এতদিন বলেননি, এখন বলেন কেন? সেই ব্যাখ্যা সেদিন সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে দিয়েছেন, যেটা সরোয়ার তুষার ভাই কইছেন। যা খায় তিতো কিছু হজম যখন হয় না, তখন ঢেকুর ওঠে। ঢেকুরটা পার্লামেন্টে উঠছে যে না, আমরা ভাবছিলাম এই সংস্কারের বাহানা ঢানা করে যদি ভোট না হয়, তাই যা ওনারা দিয়েছেন তাই আমরা সই করে দিয়েছি। কি কইছে না? তা আমি বলেছি যে ভোট হয় কি হয় না, আপনার এই সন্দেহ হয় কেন? আপনারাই তো লন্ডন কনস্পিরেসি করে 12ই ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক করে আসছেন। আমরা বলেছিলাম গণভোট আগে হোক, স্থানীয় নির্বাচন আগে হোক, তাহলে সংবিধান সংস্কার পরিষদের যে আদেশ 13 নভেম্বর হয়েছে, গণভোট আগে হলে আপনারা এই সংবিধান সংস্কার পরিষদের বৈঠক করতে বাধ্য হতেন। এখন গণভোটকে অস্বীকার করে উনি নিজের ভোটকে নিজে অস্বীকার করছেন, নিজের রায়কে উনি নিজে ইগনোর করছেন। আপনি এটাকে প্রতারণা, দ্বিচারিতা বলবেন না? কি বলবেন? সালাউদ্দিন সাহেব বলেন যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, গণভোটে এই সংবিধান আদেশটাই নাকি অন্তহীন প্রতারণার দলিল। এইটা অন্তহীন প্রতারণা, নাকি নিজে ভোট দিয়ে তার বিরুদ্ধে কথা বলাটা অন্তহীন প্রতারণা? এটা জনগণের কাছে আমি বিচারের ভার ছেড়ে দিলাম। যে চট্টগ্রাম মহানগরীর 11 দলের এই সেমিনারের এত উপস্থিতি, সাধারণত সেমিনার, গোলটেবিল, একাডেমিক আলোচনায় নির্দিষ্ট সংখ্যক শ্রোতা দর্শক থাকেন। আমাদের ব্যারিস্টার বেলায়েত ভাইও বললেন, আমরা অনেক সেমিনার, গোলটেবিলে যাচ্ছি বাংলাদেশে, কিন্তু আমার জানা মতে এত বিপুল উপস্থিতিতে একটা তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিকভাবে আজকের এই সেমিনারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বীর চট্টলাবাসীকে ধন্যবাদ। আমাদের কিনোট পেপার উপস্থাপক শিশির মনির ভাইও বলেছেন, এমপি শাহজাহান চৌধুরীও বললেন, সব আন্দোলন, দাবি দেওয়ার সংগ্রামের, বিপ্লবের বারুদ এবং সূতিকাগার হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সব আন্দোলনের বীরত্বপূর্ণ ভূমিকা এবং অবদানের জন্য আমি বীর চট্টলাবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আশা করি আজকের যে সেমিনারের মূল প্রতিপাদ্য, এটাকেও 70% জনগণের অভিপ্রায় অনুযায়ী বাস্তবায়নের দাবির একটি চূড়ান্ত দ্রোহের সূচনা হবে চট্টগ্রাম থেকে। সেজন্য আমাদের এসির ক্যাপাসিটিতে কুলাইতেছে না জনগণের চাপে। বক্তব্য লম্বা করা যাবে না, এই জন্য ভূমিকাটা আমি একটু দিয়ে দিলাম। ধৈর্যের সাথে আমরা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করব। আমি একটা রহস্যের কথা বলি, ভাবছিলাম যে শিশির মনির ভাই এই রহস্যটা চট্টগ্রামে পরিষ্কার করবেন। এই যে প্রধানমন্ত্রীর পক্ষে সালাউদ্দিন সাহেব বক্তৃতা করেন পার্লামেন্টে, বলে না? সারা দুনিয়ার নিয়ম, বিশেষ করে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা পার্লামেন্টে যখন কোনো কথাবার্তা বলা হয়, প্রাইম মিনিস্টার যখন উপস্থিত থাকেন, তখন তিনি তার সংসদ নেতা হিসেবে তিনি তার বক্তব্য উপস্থাপন করেন। হ্যাঁ, যদি কোনো কারণে তিনি অনুপস্থিত থাকেন, অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার কোনো একজন মিনিস্টার তাকে রিপ্রেজেন্ট করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একজন মন্ত্রী বলতেছে, আমি ওনার পক্ষে বলতেছি। এখন থাক, এত ভুয়া আমরা তো আর বলতেছি না, ভুয়া কি। এখন ওইটা পক্ষে বলুক উনি, কিন্তু কি বললেন? পক্ষে দাঁড়িয়ে জুলাই সনদের লাল বইটা কয়েকবার উনি দেখিয়েছেন, বলছেন যে এই জুলাই সনদের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে দাড়ি কমা সহ আমরা মানব। কি বলছেন না উনি? ইভেন পার্লামেন্টের বাইরেও প্রাইম মিনিস্টারও 2-1টা মিটিংয়ে এটা বলছেন যে জুলাই সনদের সব কথা আমরা অক্ষরে অক্ষরে মানব। কিন্তু রহস্যটা হলো, এ কথা কিন্তু এই একবারও ওনারা বলেননি যে গণভোটে জনগণ যে 70% যে রায় দিয়েছে, এই গণভোটের গণরায় আমরা অক্ষরে অক্ষরে মানব, এ কথা কিন্তু বলে না। মানে জুলাই সনদ আর গণভোট দুইটাকে ডিফারেন্ট করে ফেলেছেন। কথাটা খেয়াল করবেন। কিন্তু জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবেন ওইটা বলেন, কিন্তু গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানবেন তা একবারও মুখ দিয়ে কিন্তু বলেন না। কেন বলেন না? রহস্যটা কি? রহস্য হলো
জুলাই সনদে যে সমস্ত সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবনা করা হয়েছে 84টি বিষয়ে আমরা যে একমত হয়েছি জাতীয় ঐকমত্য কমিশনে, প্রায় 47টি সাংবিধানিক পরিবর্তনের প্রশ্ন আছে। অন্যান্য পরিবর্তনগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার অথবা অর্ডিন্যান্স জারি করে করা যাবে, কিন্তু সংবিধান পরিবর্তনে সংস্কার করে আমাদের প্রায় 47টি সংস্কার প্রয়োজন। তার অন্তত 8টা 10টা গুরুত্বপূর্ণ ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট কি? ভিন্ন মত। সব দল মানছেন, উনি মানেন না, ঠিক আছে, ইউ হ্যাভ দ্য রাইট, আপনি এটা নাও মানতে পারেন, দ্বিমত করার অধিকার, এটা ডেমোক্রেসির একটা বিউটি। সারা দুনিয়ায় নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা এত বেশি সময় নষ্ট করার দরকার নাই। একটা অথরিটিতে, একটা কমিটিতে, একটা মিটিংয়ে, একটা ফোরামে 10 জন লোক থাকলে 1-2টা লোক ভিন্ন মত দিতে পারে। রেকর্ড রাখার জন্য সেটা রেকর্ড থাকে, রেকর্ডেড, দ্যাট ওয়াজ রেকর্ডেড। এইটা হচ্ছে নোট অফ ডিসেন্ট। তার অর্থ এই না যে 10 জনের 2 জন মানে নাই বলে বাকি 8 জনের কথা মানা হবে না, ওই 2 জনের কথাই মানতে হবে, এটাকে নোট অফ ডিসেন্ট বলে না। এই দেখেন না, শিশির মনির ভাই আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশনে 4 জন 5 জন বিচারপতি থাকেন, একাধিক জাস্টিস যেসব বেঞ্চে বড় বড় বিচার হয়, অনেক সময় এই সমস্ত বেঞ্চে বিচারকরা রায় দিতে গিয়েও কিন্তু কোন কোন বিচারক নোট অফ ডিসেন্ট দেয়। 1 জন যাবজ্জীবন, 2 জন খালাস, 1 জন ফাঁসি, হয় না? তো যিনি প্রিজাইডিং জজ থাকেন তিনি তো একটা রায় দেন, এটা তো কখনো বলেন না যে নোট অফ ডিসেন্ট 2 জন দিয়েছে ফলে আমরা রায় দিতে পারলাম না। অধিকাংশ বিচারপতি যা রায় দেন, মত দেন, সেটাই কিন্তু জাজমেন্ট হয়। আর ওই 2 জনের নোট অফ ডিসেন্ট সেখানে রেকর্ড থাকে, ইতিহাসে ওটা বলা থাকবে যে উনি এই মতে ভিন্ন মত ব্যক্ত করেছিলেন। তো বিএনপি যে 10টা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন মানতে চান না, ওইটা শিশির মনির ভাই কিন্তু পরিষ্কার করেছেন। ওই জন্য জুলাই সনদ, উনাদের ভাষায় জুলাই সনদ মানে হলো ওই গুরুত্বপূর্ণ 8টা 10টা সাংবিধানিক পরিবর্তন ওনারা মানবেন না। ওই জুলাই সনদের বইটাতে নিচে নোট দিয়ে লেখা আছে, অক্ষরে অক্ষরে, মানে উনাদের ওই ভিন্ন মতগুলো বাদ দিয়ে যা আছে সেটাকে ওনারা আইন বানিয়ে সংবিধানের সংশোধন করে পার্লামেন্টে একটা বিল এনে ওনাকে পাস করতে চান। এইটা হলো অক্ষরে অক্ষরে মানার ব্যাখ্যা। মানে জুলাই সনদ মানলে ওইখানে যেহেতু নোট অফ ডিসেন্ট আছে ওইটা বাদ যাবে, বাকিটা মানবো। কোনটা বাদ যাবে আমি আপনাদেরকে শোনাই, কি কি ওনারা মানছেন না। প্রথম হচ্ছে যে কোন প্রধানমন্ত্রী কোন পার্টির প্রধান থাকতে পারবেন না। ঐকমত্য কমিশনে আমরা একমত হয়েছি, ওনারা বলেছেন নো, থাকতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পদ্ধতিতে আমরা যেসব ব্যাপারে একমত হয়েছি তার একটা জায়গায় ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। উচ্চকক্ষে পেয়ার পদ্ধতিতে হবে 100 আসনের বন্টন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু রেশিও অফ কাস্টিং ভোট। এখন যে ভোট পাওয়া গেছে একটু বুঝার জন্য বলি, যদি পেয়ার পদ্ধতিতে ওই 100 আসনের বন্টন হয়, বর্তমান বিরোধী দলের 77 জন এমপি, আমরা 11 দল যে ভোট পেয়েছি, ওই রেশিওতে যদি 100 আসন ভাগ হয় আমরা প্রায় 40-42টা আসন পাবো 100-র মধ্যে। আর যদি ওনারা বলছেন যে না, জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে 100 আসন ভাগ হবে, তাহলে আমরা 21-22টা পাবো, অর্ধেক হয়ে যাবে। মানে আমরা 20টা পাবো, ওনারা 80টা পাবেন। উচ্চকক্ষে ওনারা মেজরিটি হইতে চান, অথচ আপার হাউসের ক্ষমতা হচ্ছে সংবিধান সংশোধন, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, আইনের অনুমোদন, এগুলো আপার হাউস ছাড়া হবে না। ওনারা বিদেশিদের কাছে দাসখত দেবেন, ইচ্ছামতো সংবিধান সংশোধন করে কর্তৃত্ববাদী শাসনের দিকে ফিরে যাবেন। সেই মেজরিটির জন্য উচ্চকক্ষে ওনারা পিয়ার মানতে রাজি হন না। এখানে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আর্টিকেল 70 সংশোধনের জন্য ঐকমত্য কমিশনে আমরা যেসব বিষয়ে বলেছি তার কয়েকটা জায়গায় ওনারা নোট অফ ডিসেন্ট দিয়ে নতুন কথা বলেছেন। সময় কম, বলছি না। আন্তর্জাতিক চুক্তি, আইন উভয় কক্ষে অনুমোদন হতে হবে, আপার লোয়ার, সেখানে ওনারা নো বলেছেন। আপিল ডিভিশনের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে, এটা ঐকমত্য কমিশনে প্রস্তাবনায় আছে। সেখানে ওরা নোট অফ ডিসেন্ট দিয়ে ওনাদের কিছু চিন্তা ইচ্ছা ওখানে ঢুকিয়ে দিয়েছেন। আমি সময় কম, আরো 6-7টা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, তারপরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, শিশির মনির ভাই যে কিছু কনস্টিটিউশনাল পোস্ট এবং গুরুত্বপূর্ণ পদের কথা বললেন, এই সব জায়গাতে কমিশনের প্রস্তাব হচ্ছে এখানে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা, নির্বাহী ক্ষমতার এই লাগামটা টেনে ধরতে না পারলে, দেশের প্রধানমন্ত্রী যদি অসীম ক্ষমতা
এবং ক্ষমতার এক কেন্দ্রীকরণ হয়ে প্রধানমন্ত্রীর হাতে থাকে, তাহলে যে দলীয়করণ দুর্নীতির হাত থেকে দেশকে বাঁচাতে আমাদের তারুণ্যের অজেয় শক্তি জুলাইতে জীবন দিয়েছে, আবার সেই ফ্যাসিবাদের দিকে দেশকে তো ধাবিত হবে। পিএসসি তার চেয়ারম্যান এবং কমিশনের সদস্য কারা হবে? বিদ্যমান রাষ্ট্র কাঠামো সংবিধানে এইভাবেই উল্লেখ করা আছে যে প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন, রাষ্ট্রপতিকে উনি সেইভাবে ওনার ইচ্ছা জানাবেন, উনি সেইভাবে প্রজ্ঞাপন জারি করে উনি পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন এগুলো উনি সেট করবেন। অথচ সমস্ত দল, 33টি দল ন্যাশনাল কনসেনসাস কমিশনে যারা মতামত দিয়েছেন তারা বলছেন না, এটা হবে না। সরকারি দল, বিরোধী দল, জুডিশিয়ারি বা থার্ড অন্য কোনো অথরিটি নিয়ে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি আমরা করব, সার্চ কমিটি হবে, এইভাবে সাংবিধানিক সব পদের নিয়োগ হবে। কিন্তু বিএনপি বলছে না, ওই আগের যে ব্যবস্থা, প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, এই বিধানটা ওনারা বহাল রাখতে চান। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমাদের জুলাইয়ের সন্তানদের রক্ত যে জন্য দিল, কোটা নয় মেধার জন্যই তো আন্দোলনের সূচনা হলো। নিজের দলের লোক দেখে দেখে যদি বিসিএস ক্যাডার পাবলিক সার্ভিসের চাকরির সেই ব্যবস্থা, যে দলের প্রধানমন্ত্রী সেই দলের লোকদের চাকরি হবে আর বাকিরা রাস্তায় রাস্তায় ঘুরবে, সেই আইন যদি এখনো হয় তো এই বিপ্লবের প্রয়োজনটা কি? প্রিয় ভাইরা আমার, এই গুরুত্বপূর্ণ 8-10টা পয়েন্ট ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, মানতে চান না। অক্ষরে অক্ষরে মানবো, বই দেখা বলার অর্থ হলো এই কথাগুলো ওই বইতে লেখা আছে নোট দিয়ে। কিন্তু গণভোটের রায় মেনে নেব তা বলেন না কেন? বলেন না এই জন্য যে গণভোটের যে 4টা প্রশ্ন শিশির মনির ভাই ব্যাখ্যা করলেন, শুনেছেন তো? 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল যে অর্ডার, তার 3য় দফায় গণভোটের 4টে প্রশ্নের ব্যাখ্যা উনি সুন্দর করে শুনিয়েছেন। এখানে সব সাংবিধানিক পরিবর্তন, কেয়ারটেকার সরকার সব আছে, কিন্তু গণভোটের এই 4টি প্রশ্নে যা 70% লোক হা বলেছে, গণভোটের প্রশ্নগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, গণভোটের প্রশ্নের মধ্যে 5 কোটি লোক যে ভোট দিয়েছে এখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই। 5 কোটি মানুষ, 70% মানুষ উইদাউট নোট অফ ডিসেন্ট তারা হা বলেছে। তার অর্থ হলো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবাই তো গণভোটে ভোট দিয়েছেন, দিয়েছেন কিনা? আমরা তো টেলিভিশনে দেখলাম যে 12ই ফেব্রুয়ারি সব ভোট কেন্দ্রে যাইতেছেন। নিশ্চয়ই আপনারা একটা ভোট ধানের শীষে দিয়েছেন আর একটা হাতে দিয়েছেন। তা হাতে ভোট দেওয়ার অর্থ কি? হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কার পরিবর্তনকে আপনি হা বলেছেন। ওই যে গণভোটের প্রশ্নের জবাবে হা বলেছেন, ওই প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। 5 কোটি মানুষ ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। এখন আপনি মেজরিটি পাওয়ার দেখিয়ে গণভোটের 70% রায়কে বাতিল করে দিয়ে আপনারা পার্লামেন্টে মেজরিটি আছেন বলে সেই ক্ষমতার জোরে সব আইন বদলায় নিজেদের মতো করে রক্ত ঝরানো জুলাই সনদকে আবার সেই ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ কোনোদিন করতে দেবে না। সরোয়ার তুষার ভাই বলছে, কেন এই 4-5 মাস কথা বলেননি? 17ই অক্টোবর আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, 13ই নভেম্বর প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, 25শে নভেম্বর গণভোটের অর্ডিন্যান্স হয়েছে, 12ই ফেব্রুয়ারিতে একই দিনে গণভোট এবং জাতীয় ভোট হয়েছে। প্রায় 4 মাসে একদিনও বলেননি যে রাষ্ট্রপতির এই আদেশ এখতিয়ার বৈধ, গণভোট বেআইনি, এ শপথ সংবিধানে নাই, এটা আমরা মানি নাই। 3 মাসে 4 মাসে একদিনও বিএনপি এই কথা বলে নাই, চুপ করেছিল। যেই ক্ষমতায় মেজরিটি হয়ে গেছে, প্রধানমন্ত্রীর চেয়ার, অমুক চেয়ার, তমুক চেয়ার, এখন কেন বলেন? আমরা যখন চারিদিকে চাপ দিতে লাগলাম, এতদিন বলেন, এখন বলেন কেন? সেই ব্যাখ্যা সেদিন সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে দিয়েছেন, যেটা সরোয়ার তুষার ভাই কইছেন। যা খায় তিতো কিছু হজম যখন হয় না, তখন ঢেকুর ওঠে। ঢেকুরটা পার্লামেন্টে উঠছে যে না, আমরা ভাবছিলাম এই সংস্কারের বাহানা ঢানা করে যদি ভোট না হয়, তাই যা ওনারা দিয়েছেন তাই আমরা সই করে দিয়েছি। কি কইছে না? তা আমি বলেছি যে ভোট হয় কি হয় না, আপনার এই সন্দেহ হয় কেন? আপনারাই তো লন্ডন কনস্পিরেসি করে 12ই ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক করে আসছেন। আমরা বলেছিলাম গণভোট আগে হোক, স্থানীয় নির্বাচন আগে হোক, তাহলে সংবিধান সংস্কার পরিষদের যে আদেশ 13 নভেম্বর হয়েছে, গণভোট আগে হলে আপনারা এই সংবিধান সংস্কার পরিষদের বৈঠক করতে বাধ্য হতেন।
ওই পরিষদে এই আইন অনুমোদন হতো, সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত হতো। কিন্তু লন্ডন কনস্পিরেসি করে একদিনে ভোট করেছেন যাতে জনগণকে গণভোট, জুলাই সনদ, জাতীয় ভোটের ধুমরে জাল সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এখন যখন সালাউদ্দিন সাহেব দাঁড়িয়ে বলেন যে আমরা সব মানবো জুলাই সনদ, পাবলিক ভাবে কি তাই তো, আইনমন্ত্রী সব মানতে চায়, 11 দল আবার আন্দোলন করে কেন? রহস্যটা বোঝে না চট্টগ্রামবাসী। রহস্যটা বুঝলেন? এই 10-12টা আইনি পরিবর্তন ওনারা মানবেন না, এই অবস্থায় জুলাই সনদ ওনারা মানবেন। কিন্তু গণভোটের রায় যদি মানতে হয় তাহলে ওনাদের এই সব নোট অফ ডিসেন্ট 5 কোটি মানুষ হা ভোট দিয়ে খারিজ করে দিয়েছে। গণভোটের প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট নাই। এই জন্য আমাদের কথা আজকে প্রতিপাদ্য যেটা প্রবন্ধের, গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। শিশিরমণি ভাইয়ের এই প্রবন্ধের মূল আর্টিকেলটা, মূল প্রবন্ধের শিরোনামটা যথার্থ। ওনারা হয়তো ভাবেন যে না, আমরা এখন পার্লামেন্টে মেজরিটি ভোট পেয়েছি, বেশি আসন আছে, আমরা যে আইন বানাবো তাই হবে। ন, শিশির ভাই সেই ব্যাখ্যাই দিয়েছেন যে বাংলাদেশের পার্লামেন্ট সার্বভৌম নয়, সার্বভৌম শক্তির মালিক হচ্ছে জনগণ। যেটা বাংলাদেশের সংবিধানে আর্টিকেল 7-এ বলা হয়েছে, উইল অফ দ্য পিপল ইজ সভরেইন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন, এর উপরে কোনো আইন নাই। ফলে 300 আসনে আপনারা যে মাতব্বরি করছেন, এটা জনগণের ডাইরেক্ট ভোট না, জনগণ আপনাকে ভোট দিয়েছে, ভোটারের ডেলিগেটেড পাওয়ার দিয়ে আপনি পার্লামেন্টে আপনার পাওয়ার এক্সারসাইজ করছেন, রাষ্ট্র পরিচালনা, পরামর্শ দেওয়া ইত্যাদি ব্যাপারে আপনি ডেলিগেটেড পাওয়ার এক্সারসাইজ করছেন। আর গণভোটের যে ভোটাররা 5 কোটি, এটা ডেলিগেটেড পাওয়ার নয়, ডাইরেক্ট ভোটাররা সরাসরি ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্ট নাকচ করে দিয়েছে। একটা ডেলিগেট পাওয়ার ডেলিগেটেড আর একটা ডাইরেক্ট পাওয়ার। ফলে আপনার পার্লামেন্টের মেজরিটি সভরেইন নয়, ওই 5 কোটি ভোটই হচ্ছে উইল অফ দ্য পিপল, ওটাই হচ্ছে সভরেইন। আমি কথাটাকে বোঝাতে পেরেছি? ফলে বিতর্কের প্রয়োজন নেই। এই সংকট তৈরি করেছে বিএনপি, আমরা করিনি। কারা করেছে? আপনি যদি এত রক্ত একসাথে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী এই ঐক্যমত্য কমিশন, সরোয়ার তুষার ভাই তো বললেন সব বৈঠকে ওনারা ছিলেন, প্রায় 72টা বৈঠক হয়েছে প্রায় 9 মাসে, 32-33টা দল সব বৈঠকে ছিলেন। এই গণভোটের প্রস্তাব এর আইনি ভিত্তি দিতে গেলে সরকারি আদেশে হবে না, একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে, গণভোট লাগবে, সব কথাই তো আপনারা বলেছিলেন। এখন সেটাকে আপনি 180 ডিগ্রি ইউটার্ন করে বলছেন না, এগুলো মানবো না। কেন বলেন? তাহলে কি আমরা প্রশ্ন করতে পারি যে প্রধানমন্ত্রী নিজে যে হাতে ভোট দিলেন, এখন গণভোটকে অস্বীকার করে উনি নিজের ভোটকে নিজে অস্বীকার করছেন, নিজের রায়কে উনি নিজে ইগনোর করছেন। আপনি এটাকে প্রতারণা, দ্বিচারিতা বলবেন না? কি বলবেন? সালাউদ্দিন সাহেব বলেন যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, গণভোটে এই সংবিধান আদেশটাই নাকি অন্তহীন প্রতারণার দলিল। এইটা অন্তহীন প্রতারণা, নাকি নিজে ভোট দিয়ে তার বিরুদ্ধে কথা বলাটা অন্তহীন প্রতারণা? এটা জনগণের কাছে আমি বিচারের ভার ছেড়ে দিলাম। এই জন্য সমস্যা সমাধানের পথ একটা, যেটা শিশিরমণি ভাই 2টো সাজেশন দিয়েছেন শেষে, যে আপনাকে এখনো সময় আছে, আগামী 7ই জুন বাজেট সেশন শুরু হচ্ছে পার্লামেন্টে, আপনি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, সেখানে গণভোটের রায়ে যে সংস্কার পাশ হয়েছে আইন হিসেবে সেটা অনুমোদন করুন এবং সংবিধানের তফসিলে সংযুক্ত করুন। এটাই হচ্ছে গণভোটের ফলাফল অনুযায়ী দ্রুত সংস্কার কাজ করার পথ, যেটা আজকের কিনোট স্পিকার এখানে সাজেশন দিয়েছেন। There is no alternative way. বিকল্প পথে গেলে কিন্তু জাতীয় সংসদে যে বিতর্কের নিষ্পত্তি হওয়ার কথা, সেটা যদি আপনি রাজপথে ঠেলে দেন, তাহলে বাংলাদেশের সেই দৃশ্য কিন্তু কারোর কাছেই বাঞ্ছনীয় হবে না, কাম্য হবে না। এখন পার্লামেন্টে বিরোধী দলের পক্ষ থেকে মুলতবি প্রস্তাব আনা হয়েছিল, সময় মতো কেন ওনারা তোলেননি, কথা বলতে দেননি। 2 ঘন্টা আলোচনা হয়েছে, নিষ্ফল আলোচনা হয়ে সেই আলোচনাকে পার্লামেন্টের রুলস অফ প্রসিডিউর অনুযায়ী এটাকে টকড আউট করে দেওয়া হয়েছে, কোনো রেজাল্ট নাই। ফলে আপনাদের কাছে সুযোগ আছে, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন, বৈঠক ডাকুন, গণভোটের ফল অনুযায়ী আইন প্রণয়ন করুন, সংবিধানের তফসিলে সংযুক্ত করুন, বাস কনস্টিটিউয়েন্ট পাওয়ার যাদের আছে কাজ শেষ, পরে জেনারেল অ্যাসেম্বলি কাজ করবে। কেন এই জটিলতা আপনারা করছেন? বল এখন, আমি বলে থাকি, বল এখন বিএনপির কোর্টে আমরা দিয়ে দিছি, আমাদের হাতে বল নাই, এখন খেলতে হবে আপনার, নাকি বলেন? আমরা এখন গ্যালারিতে দাঁড়াই খেলা দেখব।
ভালো করে আপনারা শট দেন, খেলা ভালো করেন। খেলা যদি ভুল করেন, শট দিতে যদি ভুল হয়, ভুল পাস এবং ব্যাক পাস যদি ভুলে হয়ে যায়, গোল কিন্তু ভিতরে ঢুকে যাবে আপনার দিকে। এই জন্য বল আপনাদের কোর্টে দিয়েছি, ঠিক মতো খেলেন, শটটা সামনের দিকে দেন, ব্যাক শট করবেন না, করলে গোল কিন্তু আপনার নিজের গোলে ঢুকে যাবে। সকলকে ধন্যবাদ, কিনোট স্পিকারকে ধন্যবাদ, বীর চট্টলাবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।